সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দলীয় প্রতীকে ইউপি নির্বাচন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। মাঝখানে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং ওই প্রান্তে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। রাজধানীতে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি, ঢাকার বাইরে মৌসুমের প্রথম কাল বৈশাখী, বৈরী আবহাওয়ার কারণে মাত্র 1 ঘন্টার জন্য খোলা হয় 21শে গ্রন্থমেলা। পুলিশ বাহিনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রবেশ বন্ধে সজাগ থাকতে হবে সংসদে প্রধানমন্ত্রী। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর আপিলে দুপক্ষের শুনানি শেষ, রায় 8 মার্চ। সঞ্চালন জটিলতায় এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত লোডশেডিং হবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। সেচে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার আশ্বাস, বন্ধ থাকবে সার কারখানা। এবং বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে রাজধানীর তিতুমির কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর। স্যার, এই পৌর নির্বাচনের পর স্থানীয় পর্যায়ের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনও দলীয় প্রতীকী হতে যাচ্ছে, বিশেষ করে চেয়ারম্যান পদটার জন্যই তো ইয়ার জন্য। পাশাপাশি প্রথম পর্বের যে নির্বাচনটা করা হয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 25টা ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন, কারণ কোনো প্রার্থী নাই। তো এক তো হলো স্থানীয় সরকার নির্বাচন, তারপরে দলীয় প্রতীক, তারপরে পৌর নির্বাচনে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি। এটা কি আপনি বলছেন যে উদ্বুদ্ধ হয়ে করছে, না এটা একটা ওই জায়গারই কোনো কারিশমা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আজকে খেলা হচ্ছে, আমি জানি না এই আলোচনা কতদিন শুনবেন। যাই হোক, আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। বিশেষ করে দুইজন অত্যন্ত সিনিয়র প্যানেলের সাথে আছেন, তাদের কাছ থেকে হয়তো অনেক কিছু শুনবো। কিন্তু আমি প্রথমে যে কথাটা বলি, মানে আমার অভিজ্ঞতা, সেটাও ক্ষুদ্র অভিজ্ঞতাই বলবো, কারণ 5 বছরের উপরে টেনিয়র তো যাওয়া যায় না। দলীয় প্রতীকে নির্বাচন হওয়াটা কোনো আমি মনে করি না খুব একটা বড় সমস্যা। কিন্তু আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আছে এখন, দলীয় প্রতীকে আপনার এই ধরনের লোকাল বডি নির্বাচন করতে হলে যা প্রয়োজন সেটা হচ্ছে লোকাল বডির স্ট্রাকচারটাকে প্রথমে চেঞ্জ করা। কারণ এখানে আমরা দলীয় প্রতীক দেখছি, মানে কি, দলীয় প্রতীক মানে একজন মানুষ, চেয়ারম্যান, এবং চেয়ারম্যান দলীয় প্রতীক হবেন, বাকি কেউ হবেন না। সেখানে স্ট্রাকচার, যে স্ট্রাকচারে দলীয়ভাবে হয়, সেই স্ট্রাকচার কিন্তু নেই আমাদের দেশে। আমরা বিশ্বের তুলনা করি, কিন্তু ওইসব জায়গায় এই স্ট্রাকচারে নির্বাচন হয় না। কাজেই একটা স্ট্রাকচারের পরিবর্তন হয়নি। দ্বিতীয় জিনিস হলো যে আমাদের দেশের দলীয় পরিচয় যে নির্বাচনটা হচ্ছে বর্তমানে, যে হঠাৎ করে আপনার পৌরসভা, তারপর ইউনিয়ন কাউন্সিল, জিনিসটা কিন্তু কারোর সাথে কোনো আলাপ আলোচনা না করার কারণে অনেকগুলো সমস্যা থেকে আমরা উত্তরাতে পারিনি। নাম্বার 1 হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হলো 4,500 ইউনিয়নের উপরে, এবং এটা আমার যতদূর মনে পড়ে আমাদের সময় প্রায় আমরা 8 কি 9 ভাগে করেছিলাম। তখন কিন্তু দলীয় পরিচয় ছিল না। এখন অন্য কিছু বাদই দিলাম, সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, হয়তো ইলেকশন কমিশন কোনো কিছু মনে করছে না, কারণ এই নির্বাচন নিয়ে তারাও খুব যে একটা চিন্তিত তেমন মনে হয় না। আপনার যেটা হবে সেটা হবে যে এই যে 738টি 22শে মার্চ রেজাল্ট ঘোষিত হবে, তারপরে নির্বাচনগুলো কি হবে, মানে দলীয় প্রতীকে নির্বাচন হয়ে একটা রেজাল্ট ঘোষিত হবে। সেই রেজাল্টে দেখা যাবে যে কোনো একটি দল, বিশেষ করে সরকারি দলের কিছু একটা সব সময় সুবিধা থাকে, সেই সরকারি দল যদি একচেটিয়াভাবে নির্বাচনে জয়ী হয়ে আসে, এর মধ্যে অলরেডি 25টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এক ডিস্ট্রিক্টের 19টা, মানে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে এর আগে বোধহয় ইতিহাসে এটা নাই। হ্যাঁ, উনি তো অনেক দিন থেকে এলজিআরি মিনিস্ট্রিতে সেক্রেটারি ছিলেন, উনিও হয়তো নলেজে আছে কিনা, কিন্তু আমার নলেজে নেই। এই অবস্থাতে আপনি ফলাফল যখন ঘোষণা করবেন ফার্স্ট ফেজের, বাকি ফেজগুলো কিন্তু অটোমেটিক্যালি দারুণভাবে প্রভাবিত হবে।
তাই হয়। কাজে এই যে আপনি দলীয়ভাবে করা শুরু করলেন, কিন্তু এটার রেমিফিকেশনটা কি হবে সেটা নিয়ে কেউ কিন্তু চিন্তা করেন। ভারতের উদাহরণ আমরা সবসময় দেই। ভারতে কিন্তু এইভাবে নির্বাচন হয়, কিন্তু ফলাফল একদিনে ঘোষণা করা হয়। অল লেভেল অফ ইলেকশন, যেখানেই ফেজ ইলেকশন হয় একদিনে ঘোষণা করা হয়। আগে আমাদের এখানে দলীয়ভাবে নির্বাচিত হতো না, কাজে সেটা খুব ওরকম প্রভাব বিস্তার করতো না, এখন যেভাবে করবে। আর ইলেকশন শুরু হওয়ার আগেই যে নমুনা দেখা যাচ্ছে, তাতে এই ইলেকশন যে বিগত কয়েকটি ইলেকশন থেকে ভালো হবে এমন আমার কাছে তো মনে হয় না, অন্তত আমার কাছে মনে হয় না। এখন শুধু দেখতে হবে সহিংসতা কত কমানো যায়। যেমন খুব বড় এলিগেশন হচ্ছে যে 71টি কি 71টি তো বিএনপি প্রার্থী দিতেই পারে নাই। কেন পারে নাই? এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন পারে নাই এই 71টি দিতে? তারা যে কমপ্লেন করছে বাই নেম এবং বলছে যে মারামারি হয়েছে, সেখানে লোকজন হাসপাতালে আছে, এটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব ইলেকশন কমিশনের। কারণ ইলেকশন কমিশন কোনোভাবেই এই কথা বলতে পারবে না যে আমি অলরেডি দায়িত্ব ডেলিগেট করে দিয়েছি। নো, আমাদের দেশে সেন্ট্রালাইজড ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ইলেকশন ম্যানেজমেন্ট বডি অল ওভার দ্য ওয়ার্ল্ড কন্ট্রোলস অল কাইন্ড অফ ইলেকশন। এটা তার কন্ট্রোলে থাকতেই হবে। এই 71টি যদি বন্ধ করে দিয়ে এখন ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেশনের পরে যদি ফাইন্ড আউট এই ঘটনা সত্যি, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যদি ইলেকশন কমিশন নিজেকে ইম্পোজ করতে চায়। আর যদি না চায়, তাহলে আজকে ফার্স্ট ফেজে 71টি হয়েছে, এরপরে 100টি হবে, এরপরে 200টি হবে। তো কাজে ওই কন্টেস্টেড ইলেকশনের মধ্যে আমরা কিন্তু নেই। এই ধারাবাহিকতায়, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ধারাবাহিকতা জাতীয় সংসদ থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা দেখলাম পৌরসভা, আমরা দেখলাম ইউনিয়ন কাউন্সিলে। তো কাজেই আগে এই নির্বাচন নিয়ে অন্য আলোচনা যখন হবে, তখন তো আমি কিছু থিওরির মধ্যে আসতে পারি। একটি কথা বলে রাখি, আমরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মেম্বার, তাই নয় কি? এবং সেখানে উই হ্যাভ সাইন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের। আমরা ইউনাইটেড নেশনসের সিগনেটারি, যেখানে বলা হয়েছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করানো রাষ্ট্রের দায়িত্ব। আপনি তো দীর্ঘদিন স্থানীয় সরকারের সচিব ছিলেন। উনি যে কথা বলেছেন, উনি একটা জিনিস বলেছেন যে প্রথম পর্বের রেজাল্ট প্রভাবিত করবে, প্রথম দফার রেজাল্ট, দ্বিতীয় পর্বে প্রত্যেকবারই আলাদা আলাদা রেজাল্ট ঘোষণা হবে। উনি বলতেছেন ভারতের কথা আমরা বলি, ভারতে একসঙ্গে সব যে ফেসি হোক একসঙ্গে হয়। আর একটা কথা বলছেন একসঙ্গে রেজাল্ট সবগুলো হলেও ফেজ বাই ফেজ হলো, রেজাল্টটা একসঙ্গে ঘোষণা হয়। আর একটা কথা বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতার কালচারটা ডেভেলপ হচ্ছে। এর সঙ্গে আপনি কি মত পোষণ করেন? প্রথমত হচ্ছে যে দলীয় প্রতীকে যে নির্বাচন হচ্ছে, এটা একটা রিফর্ম। কিন্তু আমরা একটা রিফর্ম প্যাকেজের মধ্যে থেকে হঠাৎ করে একটা রিফর্ম নিয়ে সেটা চালু করে দিলে যে অসুবিধাগুলো হওয়ার কথা, সেগুলোই হচ্ছে। ইউনিয়ন পরিষদ তো একটা পরিষদ, ইউনিয়ন চেয়ারম্যান সেই পরিষদের একজন চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদে আরও 9টি ওয়ার্ড আছে এবং 3টি সংরক্ষিত মহিলা আসন আছে, মানে 12 জন প্লাস চেয়ারম্যান একজন, 13 জন। রিফর্মটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল যে আসলে আমাদের দেশে নির্বাচন দলের ভিত্তিতে হয় এবং আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা করেন সেখানে দলের প্রভাব থাকে, সবাই চিনি আমরা, এবং মিডিয়াতে কতজন আওয়ামী লীগ প্রার্থী ছিলেন, কতজন বিএনপি প্রার্থী, কারণ আপনারা এটা বের করে ফেলতে পারেন। তো এইসব চিন্তা ভাবনা এনে দলীয় প্রতীকে নির্বাচনের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, ওটা ঠিক আছে, ওটা নিয়ে আমাদের খুব একটা বিতর্কের কিছু নাই। কিন্তু জিনিসটা হওয়া উচিত ছিল যে পুরো পরিষদের নির্বাচনটা দলীয় প্রতীকে হওয়া উচিত ছিল, এবং পুরো পরিষদের নির্বাচনটা যদি আজকে দলীয় প্রতীকে হতো, তারপরে ওই নির্বাচনের পরে পার্লামেন্টারি সিস্টেমের মতো আমাদের ইউনিয়ন পরিষদে আসলে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু আছে। আইয়ুব খান সাহেব যে বেসিক ডেমোক্রেসি এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম রেখে গেছেন, আমরা স্বাধীনতার 45 বছর পরেও ওই ফর্মটা আর চেঞ্জ করিনি, যদিও আমরা পার্লামেন্টে ফিরে গেছি। তো ইউনিয়ন পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবখানে একই অবস্থা। আমরা একটা ফিল্ড মার্শাল
নিয়োগ করছি আর কি, বা আমরা একক ব্যক্তির হাতে ক্ষমতা দিচ্ছি, এবং ওই ব্যক্তি তখন কাউকেই কোনো পাত্তা দেন না এবং আসলে পরিষদ হিসেবে এটা কাজ করে না। তো ইউনিয়ন পরিষদকে, জেলা পরিষদকে, উপজেলা পরিষদকে বা পৌরসভা বা সিটি কর্পোরেশনকে যদি শক্তিশালী করতে হয়, পরিষদকে যদি শক্তিশালী করতে হয় এবং এদেরকে জনগণের কাছে জবাবদিহিমূলক করতে হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা একটা বড় ধরনের বদল আনতে হবে। সেই বদলটা কি? সেই বদলটা হলো যে নির্বাচন হবে সদস্যদের জন্য, নির্বাচন হবে কাউন্সিলরদের জন্য, তারপরে যে দল নির্বাচনে বেশিরভাগ আসন পাবেন সেই আসনের ভিত্তিতে তিনি তাদের নেতা নির্বাচন করেন, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, যেভাবে বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়। এবং ওটা যদি করা হতো তাহলে কিন্তু এই যে একক ব্যক্তির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার চেষ্টা করতো না, করার কোনো সুযোগ না, কোনো কারিশমা দেখাতে পারতো না। এখন জোর করে তার যেহেতু ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা নিতে হবে, এটা কিন্তু দায়িত্ব হিসেবে কেউ মনে করছেন না। আসলে তো ক্ষমতা নামে কোনো শব্দই থাকা উচিত না। শব্দটা হচ্ছে যে জনগণ আপনাকে নির্বাচিত করে কিছু দায়িত্ব পালনের জন্য। জনগণ আমলাদেরকে পোষেন, মানে তাদের ট্যাক্সের পয়সা যে পোষেন, তাদের ট্যাক্সের পয়সা যে তাদের বেতন ভাতা হয়, সেটা তাদের দায়িত্ব পালনের জন্য। সেনাবাহিনীর লোকদেরকে পোষা হয় দায়িত্ব পালনের জন্য, পুলিশকে পোষা হয় দায়িত্ব পালনের জন্য, এবং জনগণের ট্যাক্সের টাকায় এরা চলেন। কিন্তু আমরা সর্বক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ক্ষমতা চাই এবং ক্ষমতাটা ব্যবহার করতে হবে। এই কারণে এই যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনের সংখ্যা বেড়ে গেছে। গত নির্বাচনে, পৌরসভা নির্বাচনে ফেনীতে দেখা গেল বিশাল, সবাই মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বী হলেন। এবার ফেনীবাসী হয়তো চিন্তা করেছেন যে তারা বোধহয় লজ্জিত বোধ করেছেন, বা সেখানকার রাজনৈতিক নেতারা তারা ভাবছেন যে না, এইসব করলে সারা দেশে এটা প্রতিক্রিয়া হয়, এই জন্য তারা সরে গেছেন আরেক জায়গায়, এটা উজ্জীবিত হয়ে গেছেন। এখন এই উজ্জীবিত হওয়াটা, উনি যেটা বলছেন যে এই উজ্জীবিত হওয়ার সাথে গত পার্লামেন্ট নির্বাচনের সম্পর্ক আছে কিনা, এটা গবেষণার বিষয়, থাকলেও থাকতে পারে। কারণ আমরা যদি একজন এমপি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তিনি তার এলাকায় যদি এখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলতে যান, তাহলে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য কাজ করছেন, তাহলে জিজ্ঞাসা করবেন, ভাই আপনিও তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, আমি নির্বাচিত হলে আপনার অসুবিধা কি? তো এই যে একটা নির্বাচনী ব্যবস্থার যে আমরা একটা উন্নতি দেখেছিলাম, নির্বাচনী ব্যবস্থার, আমরা যদি এরশাদ আমলে ফিরে যাই, তখন অনেক নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলো নির্বাচন ছিল না। তারপরে দুই একটা জায়গায়, আমরা এই বাগেরহাটের কথা আপনি বলছেন, কচুয়ার নির্বাচন নিয়েই কিন্তু দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু হয়, শুধুমাত্র একটা উপনির্বাচনে। তখনকার বিএনপি নেতৃত্ব একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনটা জেতার চেষ্টা করলেন, এবং সারা দেশের মানুষ জানলো যে জোর করে সরকারি দল নির্বাচনটা জিততে যাচ্ছে এবং জিতে নিয়েছে। এই কারণে কিন্তু বিশাল আন্দোলন এবং তারপরে অনেক পরিবর্তন হচ্ছে। এখন নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার হয়েছিল, যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়ন থেকে আমরা কিন্তু সরে আসছি। এইটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে এবং এটা ভালো খবর না। আর যেটা আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করলেন যে যদি ফলাফল ঘোষণা হয়ে গেলে কিন্তু এটা একটা প্রভাব পড়ে, কিন্তু আমি স্যারের সাথে একমত নই। কারণ আপনি নির্বাচন ব্যবস্থাটাই যদি সুষ্ঠু না থাকে, এটাই যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ফলাফল ঘোষণা হলে আর কত প্রভাব বিস্তার করবে। তো আগে আমাকে যদি আইডিয়াল নির্বাচন হয়, তাহলে কিন্তু ফলাফল ঘোষণা করলে একটা অসুবিধা আছে। কিন্তু এই ধরনের নির্বাচন যদি হয়, উনার ওই কথাটা কারেক্ট যে এখন 25 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে, সেকেন্ড দফে আমরা দেখবো যে 50 জন হতে চাবে বা 100 জন হতে চাইবে। আমি বলছি না হয়ে যাবে, আমি বলছি হতে চাইবে। আর এখন 71টি জায়গায় বিএনপি কোনো প্রার্থী দিতে পারেনি, এই সংখ্যা আবার ডাবল হয়ে যেতে পারে, 150 জায়গায় তখন প্রার্থী ওনারা খুঁজে পাবেন না। এবং এটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ওনাদের নামে মামলা আছে, ওনারা কি কি অন্যায় কাজ করেছেন, সুতরাং পালিয়ে বেড়াচ্ছেন। তো আমার যে ধারণা, সেটাতে আমার মনে হয় না যে ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করার জন্য সেটস অফ পিপল নাই একটা রাজনৈতিক দলের। কারণ আমরা যে রাজনৈতিক দলের কথা বলছি, সেই রাজনৈতিক দলের ছোট ক্ষুদ্র কোনো রাজনৈতিক দল না, বা এগুলোকে আমরা ভক্সওয়াগন পার্টি বলে আমরা একটা প্রচলিত শব্দ আছে যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের কিছু কিছু দল, মানে অনেক দলই ভক্সওয়াগন পার্টি, মানে 4-5 জন মিলে একটা দল। তিনটা দল যদি আপনি চারটা দল বলেন, এর বাইরে বাকিগুলো সব ওই পার্টি না, ওনারা আবার রাগ করতে পারেন, এই জন্য বলছি না। কিন্তু ভক্সওয়াগন পার্টি হলে তাদের ক্যান্ডিডেট না পাওয়ার কথা। কিন্তু অন্য যে দলগুলো আছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পর্যায়ে 4টি দল আছে, এই 4টি দলের এই তৃণমূল পর্যায়ে ক্যান্ডিডেট না দিতে পারার কোনো কারণ নেই। এটা জানতে হবে। ওনারা যে অভিযোগ করছেন, আমি পুরোপুরি একমত যে ইলেকশন কমিশন এটা তদন্ত করা উচিত। এই 71 এবং 25 এই নির্বাচনটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দিয়ে ইলেকশন কমিশন বলবে যে আমরা স্যাটিসফাইড না, কি কারণে এরকম ঘটছে। কেন ঐতিহাসিকভাবে যদি আমরা পর্যালোচনা করি, আমার ইতিহাস পর্যালোচনা, আমার অনেক ইতিহাস জানা নাই,
হয়তো অন্য কারো জানতে পারে কিনা। আমি কিন্তু দেখিনি যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোক পায়নি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিনা প্রতিদ্বন্দ্বী কেউ নির্বাচিত হয়েছে এরকম দুই একজন খুঁজে পাওয়া জামাই যাবে। শ্বশুর লেগে যায়। হ্যাঁ, দুই একজন পাওয়া যাবে, ইভেন স্বামীর বিরুদ্ধে স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করে। তো এরকম দুই একটা হয়তো ক্ষেত্রে ঘটেছে, বাট এরকম বাট এটা অস্বাভাবিক, এটা জায়গাগুলোতে এটা অস্বাভাবিক। অস্বাভাবিক। মনির ভাই, উনি একটা কথা বলেছেন যে পুরো প্রক্রিয়ার মধ্যে ওই যে যেটা আছে চেয়ারম্যান নির্বাচিত করে সবচেয়ে পাওয়ারফুল লোক, আর বাকিরা যারা আছে, এখানে আরেকটা জিনিস প্রশ্ন আছে কিন্তু আপনার। মনে করুন চেয়ারম্যান দৌড়াচ্ছে, 9টা যেটা আছে 9টার মধ্যে 7টাই হচ্ছে অন্য দলে। সেটা আমাদের দেশের যে রাজনৈতিক রিয়েলিটি এখন গ্রাউন্ড লেভেলে, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এখন তো উইনার টেক্স অল বিষয়টা হয়ে গেছে সেই জায়গায়। না, কিন্তু যদি মনে করেন আপনি যদি হ্যাঁ, এটা হতে বাস্তবে পারে, আপনি হবে যদি না আমি বলেন বলি না, যে 9টার মধ্যে কয়েকটা জায়গায় 9টার এরকম মধ্যে হতে পারে। 7টা আছে অন্য দলে, হ্যাঁ, বুঝতে পারছি। তখন তাহলে তারা যদি একটা অনাস্থা প্রস্তাব নিয়ে আসে তাহলে সেটা আনার স্কোপ খুব কম, খুব কম। খুব কম। প্রথমত হচ্ছে যেটা আবু আলম শহীদ খান সাহেব বলছেন যে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম, বিষয়টা আসলে তাই। হ্যাঁ, কারণ যেহেতু ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুতরাং হি ইজ রেসপন্সিবল নট টু দি ইউনিয়ন পরিষদ, হি ইজ রেসপন্সিবল টু দি হিজ ভোটার্স। ভোটাররা তো তাকে আইসা ক্ষণে ক্ষণে ধরতেছে না যে তুমি আমার কাছে দায়ী, সুতরাং এটা করতে পারবা, ওইটা করতে পারবা না, তাই না? সুতরাং হি ইজ অল পাওয়ারফুল। তো ওই অনাস্থা আনার স্কোপ, আর এছাড়া অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক শক্তি, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতার কারণে সেটা সম্ভাবনা খুব কম। সমস্যাটা এলা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে স্থানীয় সরকারগুলিকে, ইউনিয়ন পরিষদ বলেন আর আপনার উপজেলা পরিষদ বলেন, তাকে এফেক্টিভ করার যে বিষয়, সেই জায়গাটা কিন্তু আমরা একেবারে মিস করে যাচ্ছি। কমিটমেন্ট ছিল এই বর্তমান সরকারও, এটা 2 দফা পাওয়ারে আছে। তো প্রথম দফায় আসার আগে কমিটমেন্ট ছিল যে তারা লোকাল গভর্নমেন্টগুলিকে এফেক্টিভ করবে। বাট আই এম সরি টু সে ইট ডিড নট হ্যাপেন। এরকম কিছুই হয় নাই, বরং লোকাল গভর্নমেন্ট পরিষদগুলিকে আরও ক্ষমতাহীন করা হয়েছে। আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ মানে বলে যে ইয়ের সাথে, এমপি সাহেবের সাথে ছবি তোলার ছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই এবং কাজও নাই, চেয়ারম্যান বলতেছে, এরকম অবস্থা আর কি। বিষয়টা হচ্ছে সেই জায়গায় আপনি এটা টোটালিটিতে যদি দেখেন, শুধু তো নির্বাচনের শেষ কথা না, নির্বাচন হয়ে গেল, তারপর তো তাকে কাজ করতে হবে, তাই না? আর কাজ করার জায়গাটা কোথায়, কাজ করার সুযোগটা কোথায়, কাজ করতে দেওয়া হচ্ছে কোথায়, তাই না? সেই জায়গাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না, করা হচ্ছে না। যে লেজিসলেটিভ চেঞ্জগুলো করার কথা ছিল পাওয়ারের ক্ষেত্রে, দায়বদ্ধতার ক্ষেত্রে, এইগুলো কিন্তু করা হয়নি। বরং এই ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা পরিষদ বলেন, তাদের আগে যতটুকুই বা করার ক্ষমতা ছিল এখন সেটুকুও নাই। তো সেই জায়গাটায় আপনার এই নির্বাচন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, যে কথাগুলো আমার আগের দুজন বক্তা বলে গেলেন, যে এই যে 25 জন মিরাজপন্থীদের নির্বাচিত হলো, 71 জনের কোনো জায়গায় কোনো ইয়ে নাই, সেগুলো হচ্ছে বাস্তবতা আমাদের দেশের। মানে বিপদের দিক কোনটা? বিপদের দিকটা হচ্ছে একটা ট্রেন্ড একবার শুরু হয়ে গেলে আমাদের কিন্তু একটা খুব, বাংলাদেশের একটা খুব বড় ধরনের ইয়ে আছে, কি বলবো, ব্যাড কালচার আছে। আপনার মনে আছে কিনা জানি না, পাকিস্তান আমলের শেষের দিকে পাকিস্তান আমলে মোটামুটি একটা চাইনিজের দোকান ছিল, চুচিনচো, ইফ ইউ রিমেম্বার। ওটা নাই এখন, ওটা বন্ধ হয়ে গেছে। ওই সিনেমা হলো নেই। হ্যাঁ, গুলিস্তান সিনেমার উপরে। তারপরে স্বাধীনতার পরে আপনার মনে আছে কিনা দেখেন, এবার মানে ডাজনস অফ চাইনিজ দোকান শুরু হয়ে গেল। এই একটা রোগ কিন্তু আমাদের আছে, অন্যান্য সব ক্ষেত্রে চাই। শপিং মল তো দেখেন যে ডাজনস অফ শপিং মল হচ্ছে আর কি। হ্যাঁ, এই কালচারটা আমাদের আছে। এখন এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কালচার, এটা কিন্তু আপনার জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বেড়ে যেতে পারে। মানে 1-এর থেকে 2, 2-এর থেকে 4, 4-এর থেকে 16 এইভাবে বেড়ে যেতে পারে। তাহলে যদি হয় তাহলে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে আমরা পড়ে যাবো আর কি। অ্যান্ড ইট উইল ক্যারি অন। মানে আমরা 2014 সালের নির্বাচন সম্পর্কে সবাই সমালোচনা করি যে এটার গ্রহণযোগ্যতা নিয়ে কথা আছে, অবশ্যই আছে, সে সম্পর্কে সন্দেহ নেই। সেটা আমরা যদি ধরেও নিই যে তখন একটা বিশেষ অবস্থা, বিশেষ কারণে করতে হয়েছিল, কিন্তু ওই কালচার যদি ডেভেলপ করে যায় তাহলে আপনার ওইটাই হয়ে যাবে অর্ডার অফ ইলেকশন। এবং সেটা যদি হয় তাহলে আপনার গণতন্ত্র কোথায়, আর আপনার এই জনগণের জবাবদিহিতা, এই জনগণের কাছে জবাবদিহিতা কোথায়, আর প্রশাসনের জবাবদিহিতা কোথায়, আর আপনার ইয়ে কোথায়? কিছুই আপনার তখন থাকবে না। সুতরাং বিপদটা আমি বলছি যে এই ট্রেন্ডটা হচ্ছে বিপদ। কতজন হইলো তার চেয়ে বড় হচ্ছে যে দিস ট্রেন্ড মে রেকার ইন এ হায়ার নাম্বার এভরি টাইম। তাই যদি হয় তাহলে আপনাকে
একটা জায়গায় গিয়ে আপনি দেখতে পাবেন যে তখন সবাই, যেটা কিছুটা বলাও হয়েছে, বলেছেন ওনারা, যে সবাই তখন বিনা প্রতিনিধিত্ব জিততে চাইবে। ওই যে একজন তো বলছে, কেউ একজন বলছে না যে আমি নৌকা পাইছি তার মানে তো আমি জিতে গেছি আর কি, মানে ইলেকশন করে আমাকে আর জিততে হবে না। এটা যদি সাইকি হয় একজন প্রার্থীর, এটা যদি ন্যাশনাল লেভেলে হয়, আপনি ভাবেন কত ভয়াবহ ব্যাপার দাঁড়াবে। এবং সেটা যে হবে না, আমি কিন্তু এই আশঙ্কা উড়াই দিতে চাই না। সুতরাং এখনো সময় আছে। দি পলিটিক্যাল পার্টিজ, দি পলিটিক্স অফ বাংলাদেশ এবং ইলেকশন কমিশন, দে শুড থিঙ্ক যে কোথায় তারা যাচ্ছে, কোথায় দেশটাকে তারা লিড করতেছে। এটা ছোট মনে হচ্ছে এখন, আমি মনে করি এটা ছোট থাকবে না শেষ পর্যন্ত। ওই প্রক্রিয়া ধরেই আমরা বলি যে সিচুয়েশনটা এখন যেটা আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন বলছে যে এত লোক তো আমাদের নাই, যে এই যে অভিযোগগুলো কোন জায়গায় কে কোথায় কোন জায়গায় কিভাবে অভিযোগ করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তাহলে এই পুরো ইয়েটাকে আপনি যখন দায়িত্বে ছিলেন এখানে, তখন আপনারা কিভাবে কি আমরা তিনজন ছিলাম। হ্যাঁ, ওই আবু আলম তো জানবেন এটা, আমি তো বোধহয় কতবার ওনার সাথে আমার কতবার কথা হয়েছে ছোটোখাটো বিষয়ে, এই অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে, আই থিঙ্ক উনি বলতে পারবেন। আমরা তিনজন ছিলাম এবং আমরা কোনো ডেলিগেশন অফ পাওয়ার ডেফিনেটলি ছিল, বাট উই মনিটরড। এবং আমি এখানে বলতে পারি যে এখন যারা ইলেকশনে নির্বাচন করছে তাদের বহুজনের কাছে আমার টেলিফোন নম্বর আছে, এখনকার নম্বরও আছে। রাত 2টা, 1টা, 3টা আই ইউজ টু গেট কল ডাইরেক্ট ফ্রম প্রার্থীদের কাছ থেকে এবং আমাদের লোকজনের কাছ থেকে যে কী হচ্ছে। তার মানে এই না যে আমি বলতে পারবো না যে 100%ই ঠিক হয়েছিল। এই যে জায়গাগুলো ইলেকশন হচ্ছে, এই জায়গাগুলো আমি একাধিকবার গিয়ে নিজে দেখে আসছি এবং আমি একবার পানিতে ডুবতে ডুবতে বেঁচে গেছি ওই আপনার ঈশ্বর থেকে হাতিয়া থেকে আসার পথে, এটা সবাই জানে। উই ভিজিটেড এভরি প্লেস, টক টু দ্য পিপল, এবং যতদূর সম্ভব আমরা এখান থেকে মনিটর করেছি। এবং ইলেকশন কমিশন বাই নেম, ইলেকশন কমিশন হোক বা অন্য কোনো হোক, দায়িত্ব কিন্তু ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, এবং এটা তো কনস্টিটিউশনাল গ্যারান্টিড, এখানে কোনো মৌখিক কথা নয়। ইটস নট দ্যাট একজন বলে দিলেন যে আপনি করেন, দে আর রেসপন্সিবল। এবং সেই রেসপন্সিবিলিটিটা আপনি যদি ডেলিগেটও করেন, ইভেন দেন ইউ আর রেসপন্সিবল। কাজে আপনাকে মনিটরিংটা করতে হবে। আপনি যদি মনিটরিং না করেন, কেন এগুলো হয়েছে, আমি বাদ দিলাম জাতীয় সংসদ নির্বাচনে যা হয়েছে সেটা তো, যখন পার্টিসিপেটরি ইলেকশনে আপনি আসছেন এই লোকাল বডি ইলেকশনগুলো, তখন আপনি জাস্ট ব্রাশ অ্যাসাইড করতে পারবেন না যে অমুক দলটা কমপ্লেন করছে, কমপ্লেনের কোনো বেস নেই। কমপ্লেন যদি বেসিস না থাকে, জায়গার নাম দিয়ে পেপারে আসতেছে, লোকের নাম দিয়ে পেপারে আসতেছে, মারামারি হচ্ছে, ছবি আসতেছে, তারপরে বলছে যে 50 জনের মধ্যে 25 জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা আছে। আর যদি ইলেকশন কমিশনে বসে আমি বলি ভাই আমার কাছে কেউ কত কমপ্লেন করে নাই, এটা তো ইলেকশন কমিশনের কাজ না। ইলেকশন কমিশন তো পোস্ট অফিস না যে আপনাকে কমপ্লেন করবে তারপরে আপনি যাবেন। ইলেকশন কমিশন প্রিএম্প্ট করবে। সকালবেলা খবরের কাগজ উঠেই আমরা দেখতাম যে খবরের কাগজে কি বলা আছে, তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলবো, কি 20 মিনিটের মধ্যে আমাকে খবর পড়ে বলো কারেক্ট অর নট, কারেক্ট হলো হোয়াট অ্যাকশন ইউ টেকেন। আপনি কতগুলো ইলেকশন কমিশন কি করতে পারে, ইলেকশন কমিশন প্রত্যেক জায়গায় যে একটা মনিটরিং ক্যাম্প পাঠাতে পারে না, কিন্তু আপনাকে কিছু কিছু অ্যাকশনে আপনাকে ভিজিবল অ্যাকশন দেখাতে হবে। সেটা যদি না দেখান তাহলে আপনার যে কার্যকারিতা পাবলিকেও জানবে না, লোকের যে বিশ্বাস থাকবে না। সেই বিশ্বাস যখন না থাকে তখন ইট ইজ ডিফিকাল্ট টু হ্যাভ এ ক্রেডিবল ইলেকশন। আমি থিওরি লিখে নিয়ে আসছি, আমার থিওরি তো দরকার নেই, আমার প্র্যাকটিক্যাল কথা বলছি, বাট থিওরি লিখে নিয়ে আসছি যেখানে এইটাই বলে যে ইলেকশন কমিশন যেখানে তার কার্যকারিতা হারায় ফেলে, সেখানে পলিটিক্যাল পার্টিও তার উপরে চান্স নেয়, সেটা সরকারি দল হোক বেসরকারি দল হোক। আজকে যে ট্রেনটা বসে গেছে, এই ট্রেন মনে করেন কথার কথা হাইপোথিসিস, নেক্সট ইলেকশনে আরেক পার্টি আসলো, সেইটা বদলাবে? সে তো তখন বলবে ভাই আগে যেরকম হচ্ছে এখন আপনারা কথা বলেন কেন, তখন বলতে পারেন না, এখন যেরকম আমরা মাঝে মাঝে কথা শুনি তখন বলেন না কেন, এখন বলতেছেন। অল পলিটিক্যাল পার্টি আমাদের দেশে, বিশেষ করে ইন এমার্জিং ডেমোক্রেসি বা নবীন ডেমোক্রেসি, এখানে এই পার্টিগুলো ভেরি সেলফ সেন্টার্ড। এই পার্টিগুলো প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। সেইখানে আপনাকে রেজিস্ট করতে হবে, আপনি ব্যবহৃত হবেন না। আজকে যে সিস্টেমটা নষ্ট হয়েছে, আপনি কি মনে করেন কালকে যদি বিএনপি আসে সিস্টেম চেঞ্জ করবে?
তাদের সময় তো কোনো সিস্টেম চেঞ্জ তারা এটা বেনিফিট নেবে। কাজে এই বেনিফিশিয়ারি রাস্তা যে আপনি দেখে মানে তৈরি করে গেলেন, এই ইলেকশন কমিশন যেভাবে দুর্বল হয়ে গেল নিজেরা এবং না করে যতটুকুই, আমি অনেকটা ইলেকশন কমিশন তো সবকিছু করতে পারে না, তো আপনি তো চিল্লাইতে তো পারেন না, ভাই আমি ডুবে গেলাম, হ্যাঁ আমি ডুবে গেলাম, আমার হাত উপরে আসে বা টাইনে ওঠাও, আপনি সেটাও যদি করতে না পারেন, তাহলে আজকে যে ট্রেন্ডটা সেট হয়েছে এই ট্রেন্ড চলতে থাকবে, আগামী নির্বাচনেও আমরা তো এই ট্রেন্ড দেখব, আর পরবর্তীতে যদি কোনো পরিবর্তন হয় আমরা এই ট্রেন্ড থেকে বেরোতে পারবো না। এতে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন রাষ্ট্রের এই অবস্থা। ওনারা একটা ইনস্টিটিউশনে ছিলেন, সেখানেও কি ক্ষতি হয়নি? কতদিন থেকে চলতেছে, এ আসে ওএসডি হয়ে যায়, ও আসে প্রমোশন পেয়ে যায়, মানে একটা তুলকালাম কাণ্ড। কাজে প্রত্যেকটি ইনস্টিটিউশন যদি নিজে ফাংশন না করে, করার সাহস না রাখে, টায়ার্ড হয়ে যায়, তাহলে তো আপনি ইনস্টিটিউশন তাড়াতাড়ি ব্রেক করে যাবে, সেটাই সবচেয়ে বড় ভয়। এবং এইটা সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো এক সময় ফাঁক ফোকর দিয়ে কি হয়ে যায় আমাদের দেশে, তাই তো আমরা দেখছি। কাজে গণতন্ত্র যদি হয়, আপনাকে ইলেকশন ইজ নট এভরিথিং, কিন্তু ইলেকশনটা যদি সঠিক না হয় তাহলে সেই গণতন্ত্রই তো সঠিকভাবে দাঁড়াতে পারছে না। আপনি এখন বলেন যে ইউনিয়ন কাউন্সিল, আমরা এখানে সবাই আই থিঙ্ক either we have crossed 60 or crossing 60, Almost nearing 70, হ্যাঁ 70। আমাদের তো লাইফ টাইমে তো আমরা কখনো শুনিনি ইউনিয়ন কাউন্সিলে 25 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতে, আরে মারামারি কাটাকাটি হয়েছে, হ্যাঁ শ্বশুর জামাইয়ের মধ্যে মারামারি, বাড়িঘর জ্বালায় হ্যাঁ বাড়িঘর জ্বালায় দিয়েছে প্রার্থীর মধ্যে, সেইখানে ভালো পিসফুল ইলেকশন, ওখানে কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ নির্বাচন। তো এই ট্রেন্ড, যে ট্রেন্ডটা আমি মনে করি, যেটা আবু আলম বলেন, ট্রেন্ডটা ভালো নয়, ডেমোক্রেসির জন্য ভালো নয়, ইনস্টিটিউশনের জন্য ভালো নয়। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে, বা আমরা জানি সবাই যে পৃথিবীতে কোনো দেশেই, পৃথিবীর কোনো দেশেরই নির্বাচন কমিশন পারফেক্ট হয় না। নির্বাচন কমিশন অতটা শক্তিশালী না। না যে প্রত্যেক কেন্দ্রে নির্বাচন কমিশন। ট্রু। নির্বাচন কমিশন আসলে একটা হায়ার বডি। এই 3 জন নির্বাচন কমিশনার এটা monitor করা। হয়তো এখন 7 জন আছেন বা 5 জন আছেন, এবং কিছু সংখ্যক তাদের লোকজন থাকবে, এবং তাদের তো এটা সিজনাল কাজ আসলে, এটা প্রতিদিনের কাজ না। 6 লক্ষ লোক, এটা 6 লক্ষ লোক প্রতিদিন কাজ করার মতো অবস্থা নাই, কিন্তু আমাদের 6 লক্ষ 10 লক্ষ লোক লাগে একটা নির্বাচন পরিচালনা করতে। সুতরাং নির্বাচন কমিশন পৃথিবী একদম আমেরিকা থেকে শুরু করে একেবারে জাপান পর্যন্ত, ভারতে তো সব ভারত তো তাদের সব আন্ডারে চলে যায়। 360 তো সুতরাং এই যে নির্বাচন কমিশন থেকে, নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া শাসন বিভাগের কাজ। প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, তারা নির্বাচন কমিশনের সহায়তা করবে এবং একটা ভালো নির্বাচন করার জন্য। তো এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যদি বিন্দুমাত্র বিশ্বাস করি, আমরা করি কিনা আমি জানি না, বাট আমরা যদি বিন্দুমাত্র বিশ্বাস করি, তাহলে সেই বিশ্বাস থেকে আসতে হবে যে শাসন ব্যবস্থাকে নিরপেক্ষ থাকতে হবে। শাসন ব্যবস্থা যদি দলনিরপেক্ষ না থাকে, তাহলে কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকবে না, টিকবেও না, এবং বিনির্মাণ করাও যাবে না। এইখানে যদি নির্বাচন কমিশনকে ওইভাবে সহায়তা না করা হয়, এবং নির্বাচন কমিশন যেটা বলেন, নির্বাচন কমিশনের নৌকা ডুবে যাচ্ছে আর ওখানে আমরা ডুবন্ত থাকবো, আমরা কিছুই বলবো না, এরকম করা যাবে না। এইখানে নির্বাচন কমিশন টেকনিক্যালি বলতে পারে যে ওখানে যদি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, আইন এবং বিধিতে যেটা সুযোগ আছে, তাহলে আমার কি করার আছে, এটা বলতে পারে। এটা টেকনিক্যাল কথা, এটা টেকনিক্যাল কথা। টেকনিক্যাল কথা বললে নির্বাচন কমিশনের মতো একটা কমিশন সংস্থার কাছ থেকে, যেটা সংবিধান স্বীকৃত স্বাধীন সংস্থা, তাদের কাছে কিন্তু মানুষ এসব টেকনিক্যাল কথাবার্তা শুনতে চায় না। এখানে যদি নির্বাচন কমিশন বলে যে আমি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের দেশে, এই বাংলাদেশে অথবা আশেপাশে সব দেশে কখনোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান নির্বাচিত হয়নি, 2-1 জন ছাড়া, আনইউজুয়াল নাম্বার। সুতরাং আমি এটা অ্যাকসেপ্ট করব না। এই কারণে নির্বাচন কমিশনকে কিন্তু কেউ খুন করতে পারবে না, বাট একটা, এবং উইদিন দেওয়ার পাওয়ার যে তারা এটা স্থগিত করবে, এবং তারা ইনকোয়ারি করবে, এবং তারা শুনানি নেবে। শুনানি নেওয়ার পর যদি তারা স্যাটিসফাইড হয় অবশ্যই এটা এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে তারা নতুনভাবে শিডিউল ঘোষণা করবে ওইসব জায়গার, এবং নতুনভাবে নির্বাচন করবে, এবং নির্বাচনটাকে সুন্দরভাবে করাতে চেষ্টা করতে পারে। চেষ্টা না করে, কোন রকম প্রচেষ্টা গ্রহণ না করা মানে হচ্ছে আমরা নির্বাচন কমিশনের মতো একটা সংস্থাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা যদি এইভাবে বিভিন্ন সংস্থাকে ধ্বংস করতে থাকি, হ্যাঁ, আমরা যদি সবকিছু ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, এবং এটা একটা দুঃসময় চলে আসবে। এবং আমরা সেই দুঃসময়ের দিকে যাচ্ছি কেন? আমাদের তো অলরেডি
আমরা পাকিস্তানি শাসন আমলে আমরা সাফার করেছি, আমরা এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সময় অনেক রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে, মাঝে মাঝে ইন্টারভেনশন ঘটেছে বিভিন্ন পক্ষ থেকে, এবং আমরা মনে করি এই ইন্টারভেনশনগুলো দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে, আমরা সবাই মনে করি এটা, এবং রাজনীতিবিদরা এটা মনে করেন। তারপরে কেন এই ধরনের কার্যক্রম তারা চলতে দেবেন? এইটা তো মানে এটা আমরা আলোচনা করে কিছু করতে পারবো না। কারণটা হচ্ছে যে এটা সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোর। সুতরাং রাজনীতি যদি না হয়, রাজনীতি যদি দেশে না থাকে, তাহলে কিন্তু সমাজ থাকবে না, তাহলে কিন্তু ওই যে আমরা যেটা বলি গুড গভর্নেন্স, সুশাসন ব্যবস্থা, এটা সম্ভব না। কারণ রাজনীতি হচ্ছে একদম স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের উপরে এইসব সুপার স্ট্রাকচারের কাজকর্ম নির্ভর করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যে কোনো ডেপুটি কমিশনার বা রিটার্নিং অফিসার, তাকে যদি সরকারের সর্বোচ্চ মহল থেকে বা সরকারের যে কোনো মহল থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে তুমি নির্বাচনে যদি কোনো রকম অসুবিধা হয় এবং নির্বাচন কমিশন যদি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট করে, ইউ আর গন, এবং এই ধরনের ভালো নির্বাচন কিন্তু দেশে হয়েছে, সেই লোকটাকে যদি এখন সরকারের বিভিন্ন মহল থেকে বা যে কোনো মহল থেকে চাপ দিয়ে বলা হয় যে ওইখানে যদি অমুক মার্কা না জিতে, তাহলে ইউ আর গন। তো ওই ব্যক্তিটা, ওই একই ব্যক্তি দুই ধরনের অ্যাকশন কখন করে রাজনীতি। ভাই তার মানে কি? তার মানে তো একদম আম্পায়ারের মতো, আপনি আঙ্গুল তুললে একদল বলবেই যে না, সেটা বলবে না, সেটা বলবে না। কারণ হলো আমাদের দেশেও 91, 96, 2001 এর নির্বাচন দিয়ে অনেক কথা, 2009 সারা যখন নির্বাচন কমিশনার ছিলেন, এইসব নির্বাচন দিয়ে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, কোনো কিছু 100% পারফেক্ট হয় না, কিন্তু এইসব নির্বাচন নিয়ে কিন্তু খুব কম কথা বলেছে। এবং তখনও এই যে নির্বাচন কমিশনকে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাই তো সহায়তা করেছে। সুতরাং আমি মনে করি ওদের মাধ্যমে একটা সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, উচ্চমুখর নির্বাচন করা সম্ভব তখনই যদি সদিচ্ছা থাকে সরকারের বেশি এবং সব রাজনৈতিক দলের। কারণ সরকার ছাড়াও কিন্তু যে কোনো রাজনৈতিক দলও প্রভাব বিস্তার করতে পারে। সবখানে যে সরকারের সর্বময় ক্ষমতা আছে, সবকিছু যে তারাই করতে পারেন এরকম না, অন্য জায়গায় অন্য কেউ করতে পারেন বিষয়টা। এটা নিশ্চয়ই ক্ষমতাসীন বিভিন্ন জায়গা হবে। যেমন ক্ষমতাসীন গোষ্ঠীর কি হতে পারে, যে ধরেন এই যে 71টা জায়গায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি বা জাতীয় পার্টি দিয়েছে কিনা জানি না, এইসব জায়গায় কি হবে? এইসব জায়গায় ইন্টারনাল ফিউড হবে তো, এবং নিজেদের দলের মধ্যে কিন্তু মারামারি হচ্ছে, নিজেদের দলের মধ্যে মারামারি, ওইটা ঠেকাবেন কিভাবে আপনি? আপনার দলের মধ্যে 4 জন প্রার্থী আছে, তো 4 জন কখনো কখনো বিদ্রোহী প্রার্থী থাকবে। সুতরাং এই জিনিসগুলা যদি আপনি অবাধ নিরপেক্ষ করতে না চান, তাহলে তো আপনার দলের লোকেরা সাফার করবে, তারাও তো অবাধ নিরপেক্ষ হবে না। এই যে আপনার নৌকা মার্কা নিলেই যে জিতবে এরকম না। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে কিন্তু নৌকা মার্কা প্রার্থী পরাজিত হয়েছেন। সুতরাং ওই যে যিনি বলেছেন যে নৌকা মার্কা পেয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে জিতে যাব, এই ধারণাটাও করা ঠিক হবে না। কারণ ওইটা মার্কার মধ্যেও অনেক গন্ডগোল হতে পারে, মার্কার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী থাকতে পারে, পারসেপশন হয়ে গেছে। এই পারসেপশনটা আমাদের জন্য খুব ক্ষতিকর এটা। মনির ভাই, উনি যে পারসেপশনের কথা বললেন, না সেটা তো অবশ্যই ক্ষতিকর, এটা আমরা আগেও কিছুটা আলোচনা করেছি। বিষয়টা হচ্ছে মূল কথাটা চলে আসে আবার দুইটা জায়গায়, ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল, সরকার, তাদের ভূমিকার উপরে আর কি। হ্যাঁ, একটা জিনিস খুব আনফরচুনেট আমি দেখতেছি যে 2009-এর ইলেকশনের পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশন কোনো ইলেকশনেই কোনো অ্যাসার্টিভ ভূমিকা, দৃশ্যমান অ্যাসার্টিভ কোনো ভূমিকা পালন করে নাই। একটা নির্বাচনের সময় আপনাদের নিশ্চয় মনে আছে, চিফ ইলেকশন কমিশনার পুরো নির্বাচনের সময়টাই আমেরিকায় কাটিয়ে এসছেন। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, সমালোচনা হয়েছে। হি ডিড নট ইভেন কেয়ার টু অ্যান্সার নেশন, জাতির কাছে তিনি কোনো ব্যাখ্যাও দেন নাই যে আমি ওটা কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল, উপজেলা নির্বাচন ছিল, সরি। হ্যাঁ, এবং দেশবাসীর কাছে তিনি এটা ব্যাখ্যা দেন নাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় তিনি কেন বিদেশে কাটায় আসলেন, চিফ অফ ইলেকশন কমিশন। তা এই ইলেকশন কমিশনকে আমরা ক্রমাগতই দেখছি যে তারা ইনঅ্যাকশনের মধ্যে থাকতে ভালোবাসে। কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা কিছু হলে, যেমন একজন ইলেকশন কমিশনার কিন্তু বলেছেন যে আমাদের কাছে কেউ কোনো কমপ্লেন করে নাই। হ্যাঁ, ব্রিগেডিয়ার সাগর সাহেব বলছেন যে ইট ইজ নট আ পোস্ট অফিস, ভেরি কারেক্ট, তাই না? আমি যদি অ্যাসার্টিভ হই, আমি যদি অ্যাকশন করি, তাহলে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কাজটা করব। ইলেকশন কমিশনকে আমরা গত কয়েকটা ইলেকশনে কোথাও কোনো সময় এই ধরনের ক্রাইসিসের সময় মানে নিজে উদ্যোগী হয়ে ইনিশিয়েটিভ নিয়ে
কাজ করা, মনিটর করা, খবর জানার চেষ্টা করা, এটা আমরা করতে দেখিনি। না, কিন্তু এর পিছনে আপনার কি মনে হয়? না, আমি বলছি, আমি কেন আসছি, এটা সেই মনে পয়েন্টে হচ্ছে? আমি আসছি। এটা হলো একটা দিক। এবং এই না করার ফল যেটা হয়েছে, যে যারা তলায় নির্বাচন করে তারা ধরে নিয়েছে যে ইলেকশন কমিশনকে কেয়ার করার আমার কোনো দরকার নেই, হিসাবে নেওয়ার আমার কোনো দরকার নেই। আমার হিসাবে নিতে হবে ক্ষমতাসীন দলকে বা ক্ষমতাসীন গোষ্ঠীকে বা পলিটিক্যাল পাওয়ার যারা আছে তাদেরকে। শিফট হয়ে গেল, কিন্তু প্যারাডাইমটা কিন্তু এক জায়গা থেকে শিফটে অন্য জায়গায় চলে গেল। ইলেকশন কমিশনকে তার কেয়ার করতে হতো, আমি যদি বিধি ভঙ্গ করি তাহলে আমারটা বাতিল হয়ে যেতে পারে বা আমাকে এই ইলেকশনটা স্থগিত হয়ে যেতে পারে, সেইটা কিন্তু এখন আর তার মাথায় নাই, চিন্তা নেই। আমার তার চিন্তাটা হচ্ছে যে আমাকে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন পার্টি বা যারা পাওয়ারে আছে তাদেরকে দুঃখিত, তাদের কথাটাই আমাকে চিন্তা করতে হবে। তাদের সঙ্গে যদি আমি থাকতে পারি বা তাদের আশীর্বাদ যদি আমি পাই, তাহলে আমি নির্বাচনের বৈতরণী পার হয়ে যেতে পারবো। এই যে জায়গাটা চেঞ্জ হয়ে গেল নির্বাচনের সাইকি সম্পর্কে, এটা ভবিষ্যতের নির্বাচনের জন্য আরো ক্ষতিকর হবে। এটার থেকে বেরিয়ে আসার একটা উপায়, ইলেকশন কমিশন বলতে পারে যে আমার কথা কেউ শোনে না, অনেক সময় বলা হয়েছে, এই কমিশনের কারো কারো মুখে আমরা শুনেছি, শোনে না, কিন্তু ইউ গো ফর অ্যাকশন। আমরা সাধারণ মানুষ তো আছি, আমরা তো দেখবো যে সে অ্যাকশনে গেছে, ইলেকশন কমিশন অ্যাকশনে গেছে, হ্যাঁ, সে যাকে সে নির্দেশ দিচ্ছে কাজটা করার জন্য বা এটা মনিটর করার জন্য, তারা করে না, এটা তো আমরা দেখছি। মিডিয়া তো আছে, মিডিয়া তো লিখছে, দেখছে, টিভি আরো শার্প এবং আরো তাৎক্ষণিক মিডিয়া, তারা তো অন দি স্পট দেখাচ্ছে যে এই জায়গাটা এই সমস্যা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকশনে যাওয়ার চেষ্টা করেছিল, এই কারণে যেতে পারে না, এদের বাধার কারণে বা এই কারণে। সেইটা অ্যাকশনে গেলে তারপরে তো এই জিনিসগুলো ফোকাসড হবে। অ্যাকশনে না গেলে কিভাবে ফোকাসড হবে? না যাওয়ার আগেই তারা বলছে যে আমাদের কথা কেউ শোনে না। এই যে জায়গাটা, অর্থাৎ ইলেকশন কমিশন আগের থেকেই আত্মসমর্পণ করে বসে আছে। আমি এই কথাটাই ব্যবহার করলাম, এই শব্দটাই ব্যবহার করলাম, যে আত্মসমর্পণ করে বসে আছে, যে যাই হয় হোক, আমরা একটা কি বলবো, তোতা পাখির মতো একটা নিয়ম মাফিক ইলেকশন করার আছে, আমরা করে ফেলবো, তাহলে যা হবে, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। এটা কত বড় সর্বনাশ যে তারা নির্বাচন প্রক্রিয়ার জন্য করলো এই অবস্থান থেকে, সেটা কিন্তু ভবিষ্যতে এই জাতিকে অনেক খেসারত দিতে হবে। এলে একটা দিক। আর রাজনৈতিক শক্তি, যেটা আপনারা সবাই বলেছেন, এখানে আলোচনা হয়েছে এবং আবু আলম সাহেব বলেছেন যে রাজনৈতিক শক্তি কি করতে পারে এবং কি না করতে পারে, এই জায়গাটা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। এই সদিচ্ছাটা কিন্তু নাই, হ্যাঁ, আমরা দেখি না, মানে ফোকাসড হয় না, বহিঃপ্রকাশ ঘটে না। তাই যদি হয়, তাহলে এর প্রভাব ইলেকশন কমিশনের উপরে পড়বে। ইলেকশন কমিশনকে সেই জায়গাটা ফাইট করে বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু ইলেকশন কমিশনকে কেউ আইনা হাতের মধ্যে তলোয়ারও দিবে না, মেশিন গানও দিবে না, আর কি কি সব অস্ত্র আছে উনি বলতে পারবেন, সেই সব অস্ত্র দিবে না। ইউ গো অ্যান্ড ফাইট আউট ইউর ওয়ে, তাই না? তাকে কিন্তু এই তার মতো করে, তার যতটুকু আইনগত এবং সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে তার মধ্যে দিয়ে তাকে ফাইট করতে হবে। তার সঙ্গে পিপুল থাকবে, তার সঙ্গে মিডিয়া থাকবে। সেটা যদি না করে, তাহলে তার কিভাবে পিপুল থাকবে আর মিডিয়া থাকবে? আপনার কি মনে হয় যে এর পেছনে, হ্যাঁ, মানে তাদের উপর প্রভাব বিস্তার করার কোনো প্রক্রিয়া হয়? মানে কেন আপনারা যে বলছেন যে নিস্তেজ বা নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে কোনো জিনিস, নিস্তেজ কিনা আমি জানি, কিন্তু অ্যাকশন যা বলে, হ্যাঁ, সেটা তো আমি বলতে পারবো না তারা নিস্তেজ না, তারা সতেজ, কিন্তু অ্যাকশন না, কিন্তু আপনি আপনার ইয়াতে হলো, তাদেরকে কোনো মতেই বুঝতে পারছি না যে তারা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো কাজ করতে পারছে না। সেই কথাতে আমি আসছি। নিস্তেজ কি সতেজ সেটা আমি জানি না, অত সতেজ থাকতে পারে, বাট পয়েন্ট ইজ যে আপনি ভিজিবল তো হচ্ছে না, অ্যাকশনগুলো তো ভিজিবল হতে হবে। যেমন আমি বলি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওয়ার্ল্ডের একটা বডি, হ্যাঁ, মানে ইলেকশন নিয়ে যারা কাজ টাজ করে বা যারা এগুলো নিয়ে সারা বিশ্বে আপনার করছে, তারা বলে যে ওভারঅল লেজিটিমেসি, ইলেকশনের ওভারঅল লেজিটিমেসি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটিতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যদি আপনি লেজিটিমেট অ্যাকসেপ্টেবল ইলেকশন করাতে চান, তাহলে অনেকগুলো ফ্যাক্টর আবু আলম দুই একটা বলেছেন। বাট দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর ইজ ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটরস। এখানে এই যে আমি লিখে নিয়ে আসছি, যাতে আমার কথা না, ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর। তাদের দিকেই, অ্যাকর্ডিং টু তাদের দিকে জনগণ তাকিয়ে থাকে, ভোটাররা তাকিয়ে থাকে, প্রার্থী তাকিয়ে থাকে, এমনকি পলিটিক্যাল পার্টিও তাকিয়ে থাকে যে ইলেকশন কমিশন কি করছে। ডিপেন্ডিং অন দ্যাট আপনি কতখানি আপনি তাদেরকে সহযোগিতা তাদের কাছ থেকে পাবেন। কেউই উইলিংলি, এটা মনে রাখেন, মানে আমাদের মতো দেশ, আমি আমাদের মতো দেশে, আমি সুইডেনের কথা বলছি না, আমাদের মতো দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে, কেউই উইলিংলি কারোর ক্ষমতা কারোর কাছে সারেন্ডার করতে চায় না। সবাই ক্ষমতাবান, হ্যাঁ,
সেখানে যে বললেন নির্বাচন কমিশনের কি আছে, কিছুই নাই। আমরা মাঝে মাঝে চিন্তা করতাম আমরা 3 অসহায় ব্যক্তি, মানে অল সারাউন্ডেড বাই বাট আপনি তার ভিতর থেকে আপনার যে ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশনে সেইটাকে আপনি ইস্তেমাল করবেন। জনগণ দেখবে যে আপনি ইউজ করছেন, বাট ইউ ক্যানট ডু ইট বিকজ অফ আদার ফ্যাক্টরস। হ্যাঁ, কিন্তু সেইটা যদি না করে আমি আগেই সারেন্ডার করি যে ভাই আমার দ্বারা হবে না, আমি বলে দিছি ইউএনও টু শর্ট আউট দিস। আরে ইউএনও হলো অনেক জুনিয়র অফিসার, মানে এখন সে একজন ইউএনও, একজন মেম্বার পার্লামেন্ট, সেই মেম্বার পার্লামেন্ট তো কি করে আপনারা জানেন, আমাদের দেশের মেম্বার পার্লামেন্ট আজকে থেকে সব, তার সামনে একজন ইউএনও কি কথা বলবেন। আমি একটা এক্সাম্পল দেই, কতদিন আগে পেপারও আসছে যে এটা বোধহয় ময়মনসিংহের কোনো এক ইউএনও, হি স্টুড আপ, আমাকে একজন মেম্বার পার্লামেন্ট বললো আমার ক্যান্ডিডেট জিতলো না কেন, বললো এটা তো আমার আপনাকে বলার দায়িত্ব না বা আপনার দেখার দায়িত্ব, হি ট্রাই টু ইন্টারফেয়ার। এবং তিনি কমপ্লেন করলেন ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন এটা আবার পাঠালো বোধহয় স্পিকারের কাছে। তারপরে কি হলো, নির্বাচন কমিশন স্পিকারের কাছে কেন পাঠাবে? নির্বাচন কমিশন প্রথমেই তাকে ধরবে, আপনি কেন ইন্টারফেয়ার করলেন ইন মাই ইলেকশন। ওই ইউএনও তখন কিন্তু ইলেকশন কমিশনের অফিসার, কারণ তাকে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং বাই ল উনি কিন্তু পার্ট অফ ইলেকশন কমিশন। কাজে ইলেকশন কমিশনই তাকে প্রোটেক্ট করবে, প্রয়োজন হলে ইলেকশন কমিশনই তাকে পানিশমেন্ট দেওয়ার সমস্ত কিছু আছে। আপনি যাকে পানিশমেন্ট দেবেন তাকে আপনি প্রোটেক্টও করতে হবে। আপনি ফার্স্ট তাকে প্রোটেক্ট করবেন, দেন ইউ হ্যাভ টু ফাইট যে উই ওয়ান্ট সাম অ্যাকশন এগেনস্ট দ্যাট পার্টিকুলার পারসন, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আপনি যদি না করেন একজনকে প্রোটেকশন, একজন ইউএনও বলেন বা একজন রিটার্নিং অফিসার, উনি ডিসির কথা বললেন, আমি তো ডিসি সাহেবদের সাথে সরাসরি কথা বলতাম, অ্যান্ড আই শুড টেল হিম যে আপনি আপনার ক্ষমতা আমি জানি কোথায়, প্লিজ গো অ্যান্ড টেল, টেক মাই নেম অ্যান্ড গো অ্যান্ড টেল দ্যাট আমি আন্ডার প্রেশার, স্যার দিস ইজ আই এম কনভেড টু ইউ। এবং এই সরকারের নিচেই শুধুমাত্র ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন তো তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে, বাকি সব ইলেকশন তো এই সরকার, যে এই সরকার ছিল এই সরকার সেট আপেই ইলেকশন হয়েছে। হ্যাঁ, উনি তো তখন সেক্রেটারি ছিলেন এবং অনেক লার্জেস্ট মিনিস্ট্রি সেক্রেটারি ছিলেন। সব লোকাল ইলেকশন যতগুলো হয়েছে হি হ্যাজ বিন ইনভলভড ইন ইট। ওনাকে জিজ্ঞেস করেন। আমরা যেখানে উই ট্রাইড, আমরা চেষ্টা করেছি, নারায়ণগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, আমরা চেষ্টা করেছি যে টু মেক ইলেকশন কমিশন ভিজিবল দ্যাট উই কল দ্য শট। এবং এমন কথাও বলা হয়েছে যে যদি এরপরে ইলেকশন খারাপ হয় এটা দায় দায়িত্ব আমরা না, উই হ্যাভ টেকেন অল দ্য অ্যাকশন। তখনও তো এই সরকারই ছিল এবং উই গট ফুল ফ্লেজড কোঅপারেশন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে সেটা হতেই পারে, কিন্তু আমরা তাদেরকেও অন্তত খবর নিয়েছি যে why have you done it? তাহলে এখন আপনি ছিলেন, উনি বলতেন না, আমি শেষ করে দিই। এটা হলো যে আপনাকে আপনার অনেক সময় আপনি ইম্পোজ করতে পারেন না, কিন্তু ইউ হ্যাভ টু শো ভিজিবল দ্যাট আই এম হিয়ার। আপনারা যদি এই কথা না শোনেন তাহলে আই ডোন্ট টেক রেসপন্সিবিলিটি, লেট ইট বি লাইক দিস, আই উইল স্টপ। আমার হচ্ছে আমি এই 71টা বন্ধ করব, আমি এই 25টা বন্ধ করব, আমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হই আমি ইলেকশনগুলো হতে দেবো না। নোবডি ক্যান চ্যালেঞ্জ ইলেকশন কমিশন ইন দ্য কোর্ট, লেট মি টেল ইউ দিস। আমরা শেষ পর্যায়ে তাই বললেন, উনি যে কথাটা বললেন এখন আসলে আপনার উনি বলছেন ইনস্টিটিউশন বাঁচাতে হবে, ইনস্টিটিউশন বাঁচাতে ঠিক হবে। মতো হয়েছে, তো এখন না, কোন এই জায়গায় সরকারের ব্যর্থতা কোন জায়গা এই থেকে? সরকার যখন হ্যাঁ, গতবার ছিল। তখন তো আমাদের এই জি, পৌরসভা মানে এত কন্টিনিউ করছে এই ইউনিয়ন কাউন্সিল ইলেকশন এবং সিটি কর্পোরেশন অনেকগুলো নির্বাচন হয়েছে এবং এইসব নির্বাচন নিয়ে কিন্তু খুব বড় ধরনের সমালোচনা, বড় ধরনের ব্যত্যয় ঘটেনি। এবং তখন নির্বাচন কমিশন একটু ভিন্ন নির্বাচন কমিশন ছিল, সেটা যেটাই হোক না, কিন্তু নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক তো সরকার ছিল। আমলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল এবং তারা একটা মোশনের মধ্যে ছিলেন যে একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয়। এবং এটা সম্ভব, আমি মনে করি এখনো সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। এবং সেই রাজনৈতিক সদিচ্ছার মধ্যে যারা সরকারে আছেন, শাসক দলের সদিচ্ছা হলো বেশি ইম্পর্টেন্ট এবং অন্যান্য দলেরও সদিচ্ছা থাকতে হবে। আমরা কথায় কথায় নির্বাচন বয়কট, নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এগুলো কিন্তু নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করে, ওটা আমাদেরকে ভাবতে হবে। এটা সুযোগ সৃষ্টি করে দেয়। আমি যদি নির্বাচনে না থাকি তাহলে সুযোগ সৃষ্টি করে দেয় নির্বাচনে মাচ্ছন্ন হওয়ার। সুতরাং এই রাজনৈতিক দলে যারা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এই সমস্ত রাজনৈতিক দল আমাদের দেশের যা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা চলছি, তো সুতরাং এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা মনে করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতায় যাবেন। সুতরাং যখন নির্বাচন হবে সেই নির্বাচনে পার্টিসিপেট করাও কিন্তু একটা জরুরি কাজ এবং ওই পার্টিসিপেশনের মধ্যে দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন যে নির্বাচন ঠিকভাবে হচ্ছে না ঠিকভাবে হয়নি। আমি আবারও বলবো যে নির্বাচন কমিশনের কাছে লক্ষ লক্ষ বাহিনী দেওয়ার কোনো দরকার নেই।
তাদের হাতে অস্ত্র দেওয়ারও কোনো দরকার নেই। নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়, নির্বাচন কমিশন ইটসেলফ তার সেই ইনহেরেন্ট পাওয়ার আছে। হাইকোর্টে অনেক সময় মোশন করে না, কি করে, পত্রিকা একটা লেখা হ্যাঁ, থেকে দেখে তো মোশন করে দেয়। তো হাইকোর্টে এটা ইনহেরেন্ট পাওয়ার যে সে ওখানে নিজে কোনো থেকে উকিল যদি স্বকর্মী সুমোটো করতে পারে। রুল জারি করে দিতে পারে সরকারের উপরে, নির্বাচন কমিশন এরকম অনেক কাজ করতে পারে এবং নির্বাচন কমিশনকে সেগুলো করতে হবে। আপনার টিএন সেশনের আগে ভারতের নির্বাচনের দিকে যদি তাকান, কয়েকটা রাজ্যে তো নির্বাচন অবস্থা খুবই খারাপ ছিল, স্পেশালি বিহারে খুবই খারাপ এখানে তো ছিল কোনো জিনিসের মধ্যে ওখানে তো, এবং ওয়েস্ট বেঙ্গলও অনেক খারাপ ছিল। তো এই কতগুলো বেশ কিছু জায়গায় খুব খারাপ নির্বাচন ছিল, কিন্তু টিএন সেশন ওখানে প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে উনি কিন্তু একজন আমলা ছিলেন এবং উনি যখন এটা দায়িত্বে ওখানে গেলেন, সবসময় আমলাই হ্যাঁ দায়িত্বে যখন গেলেন তখন কিন্তু উনি প্রমাণ করলেন যে নির্বাচন ব্যবস্থাটাকে সুন্দর করা যায়। আমাদের দেশে আমরা এটা কেন? কিছু পেলাম না। এটা পেলাম না কেন, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং আমি তো মনে করি না যে ওনাদের মেরুদণ্ডটা কারো কাছে ওনারা বন্দুক দিয়ে নির্বাচন কমিশনের এই দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনে আছেন, নির্বাচন কমিশনের দায়িত্বটা ঠিকভাবে পালন করাই ওনাদের প্রধান কাজ। আর যদি দায়িত্ব পালন না করতে পারেন, উনি তো বলতেই পারেন যে ভাই আমি করতে পারছি না, আই এম কুইটিং। উনি ভাই শেষ, একদম শেষ পর্যায়ে উনি যেটা বললেন যে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্ব পালন করবো, আমি যদি দায়িত্ব পালন করতে না পারি, যেন আমি পারছি না অথবা আমি প্রভাবিত হচ্ছি বা আমাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে যে উনি ওনার মতো করে বলতে পারেন, ভাবতে পারেন। শেষ কথাটা তাহলে কি? শেষ কথাটা হচ্ছে নির্বাচন কমিশন যদি তাকিয়ে থাকে কোনো দলের দিকে, কোনো সরকারের দিকে, কোনো ব্যক্তির দিকে, তাহলে দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে দায়িত্ব পালন তাকে তো উনি তো বলছেন যে উনি তো কোনো দিকে তাকাতেন না। উনি তাকাতেন না, কিন্তু উনি এখন দায়িত্ব যারা করছেন। আছে তারা উনি বলছেন আমিও তো এখন দেখেছি। যারা আছে এই সরকারের প্রথম তাদের টার্মে যে আমি আছে, বলছি, উনি এখন কাউকে যারা দেখেননি। আছেন তাদের কার্যকলাপ প্রমাণ করছে যে তারা তাকিয়ে আছে কোনো দিকে। কোনো দিকে তাকিয়ে থাকলে কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারবে না, অথবা কোনো দিকে তাকিয়ে নাই। হ্যাঁ, কোনো দিকে থাকে। অথবা কোনো দিকে ভালো তাকিয়ে নাই। এদিকেও তাকায় না। হ্যাঁ, সুতরাং বিষয়টা হচ্ছে দায়িত্ব পালন করতে হলে এটা তো একটা আপনার সাংবিধানিক বডি। আজকে নির্বাচন কমিশনার একজনকে সরকার ইচ্ছা করলে করতে পারবে না, কি বলে, বাতিল করতে পারবে না। ইট ইজ অ্যান ইনস্টিটিউশন। তো সেই জায়গাটা যদি সেরকম মনে না করা হয়, যদি তাকিয়ে থাকে কোনো দিকে, তাহলে কিন্তু আর ইলেকশন ভালো করতে পারবে না তারা। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা কি, সবচেয়ে বিপজ্জনক জায়গাটা কি, আজকে এই ইনস্টিটিউশনের প্রতি মানুষের কিন্তু আস্থা ক্রমশই কমছে এবং একদল লোক মনে করছে যে এটা আমরা ইলেকশনে আমাদের জিততে হলে এই ইনস্টিটিউশন লাগবে না। এই বিপদটা যে কি, এটা আগামীতে টের পাওয়া যাবে। সাদেক আলীর চেয়ে খারাপ অবস্থা ছিল। সাদেক না, আলী। আমি লাস্ট কথাটা যেটা বলবো, আমি আবার বলছি, আমি অ্যাপিল করছি ইলেকশন কমিশনকে, এই 71টা এই 25টা বন্ধ করেন। 4000টার মধ্যে এত বন্ধ করলে কোনো অসুবিধা হবে না। বন্ধ করেন, ইনভেস্টিগেশন করেন, ফাইন্ড আউট। exactly. এবং আমি এটুকু আমার বিশ্বাস যে ইভেন দ্য গভর্নমেন্ট উইল নট ইন্টারফেয়ার। আপনি যদি আপনার অ্যাকশনটা নেন, তাহলে কোনো সরকারের পক্ষে আপনাকে ইন্টারফেয়ার করা এত সোজা না। কারণ যখনই আপনি অ্যাকশন নেবেন, তখন কিন্তু ইউ আর পাবলিক। না, এটাতে সরকার পরিবর্তন হচ্ছে না, সুতরাং না কাজী না, তো তারপরেও যদি একটা ভয় থাকে, হ্যাঁ সরকার কি Yes, বলে, it is a কিচ্ছু public বলবে না। কারণ action. আমরা দেখেছি তো, আমরা বিরাগ ভাজনও তো আপনি হবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমরা আশা করছি যে এবং এটা তাদের বলা লাস্ট হয়েছে, নির্বাচন। হ্যাঁ, I hope যে that they তারা তাদের মতো save করে, the institution. তারা এটা চিন্তা করতেই পারেন, সেভ দি তাদের নিজেদের ইনস্টিটিউশন, অবস্থা। সেভ দি ইনস্টিটিউশন। তো আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।